যারা এই গল্পের প্রথম পর্ব দেখেন নাই, ডিসক্রিপশনে প্রথম পর্বর লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। হোয়াটস গোয়িং অন হিয়ার? তুমি একটা ডিসপিকেবল ইমপ্রোলাইট গার্লকে তালুকদার বাড়ির বউ হতে রিকোয়েস্ট করছো? হোয়াট কোয়ালিফিকেশন ডাজ শি হ্যাজ বি টু মাই ফাদার্স ওয়াইফ? উত্তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যেমন প্রশান্তি ছড়িয়ে পড়ে, আকস্মিক ইরফান তালুকদারের আগমনে আরাফাতের বক্ষেও তেমনই এক শীতল হিমস্রোত বয়ে গেল। অকুল জলের গভীরে দাঁড়িয়ে সে আরও একবার অনুভব করল, তার হয়ে প্রতিবাদ করার জন্য অন্তত তার একজন বড় ভাই রয়েছে, যে অগ্নিস্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকেও বিশ্বাসযোগ্য, যাকে ভরসা করা যায়। তিনি অটল, অবিচল, এক বিশাল বট বৃক্ষের মতো, যার ছায়ায় দাঁড়িয়ে আরাফাত আজ নির্ভর বোধ করছে। ছেলেটা এতক্ষণ একটা দীর্ঘশ্বাসের শান্তি অনুভব করলো। উফ, এতক্ষণ তো ওর শ্বাসটাই গলায় কাছটাতে এসে আটকে ছিল। না অধরাকে ফেলে দিতে পারছিল, না গিলতে পারছিল। দাদি আপুর মুখের উপর না বলার মতো সেই সাহস কি ওর ছিল? কক্ষনো না। একমাত্র ইরফান ভাই ছাড়া এই সাহস আর কার আছে? আদৌ কারো আছে কি? আরাফাত এতক্ষণ পর নত জানো মাথাটা তুলল, একরাশ স্নিগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল। ভিড়ের শেষ মাথায় লম্বা চওড়া উঁচু মাথাটা সবার আগে তার চোখে পড়ল। অপ্রত্যাশিতভাবে ইরফানকে এখানে দেখে মমতা কয়েকবার ফাঁকা ঢোক গিলল। অজানা এক ভয়ে তার বক্ষস্থল আরও একবার কাঁপল। চেনাহীন অধরারও ততক্ষণে হুঁশ ফিরেছে। এতক্ষণে ইরফান এই দিকটাতে চলে এসেছে। নিজের সামনে ইরফান ভাইকে দেখে পুনরায় থরথর করে কাঁপল মেয়েটা। আচ্ছা, ইরফান ভাই সব জেনে যায়নি তো? বুকের মাঝে লালনকৃত ক্রাশের মাঝে অধরা জড়ানো কণ্ঠে আওড়ালো, আমি কিছু করিনি, আমি কিছুই করিনি ইরফান ভাই। ইরফান ভয়ার্ত মেয়েটাকে দেখে বাঁকা হাসল, অথচ তার চোখে মুখে সব সময়ের থেকেও আজ অতিরিক্ত কাঠিন্য ভাব বিরাজমান। কেমন অদ্ভুত সব আচরণ করছে ছেলেটা, যা উপস্থিতি কারোই চোখে এড়ালো না। এর মধ্যে তাকেও হিম শীতল কণ্ঠে ইসাবেলা প্রশ্ন করল, হয়েছেটা কি ইরফান? তুমি হঠাৎ আমার সিদ্ধান্তের মধ্যে বাগড়া দিতে এলে যে? কি হয়েছে? এটা তো আমি না, বরং অধরাই বলবে। ইরফান ভাইয়ের ঠান্ডা স্বরের শীতল হুমকি শুনে অধরার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমা হলো। মেয়েটা ফ্যাকাশে মুখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইরফান এসে টান টান সোজা হয়ে তার মুখোমুখি দাঁড়ালো। বেশ ঠান্ডা স্বরে বলল, অধরা, একটু আগে আমার রুমে ঠিক কী হয়েছিল? অধরা ফ্যাকাশে মুখে বলল, আমি জানি না ইরফান ভাই। আই রিপিট অধরা, একটু আগে কি হয়েছিল তুই স্বেচ্ছায় বলবি, নাকি আমি আমার রুম থেকে ল্যাপটপ নিয়ে আসব? তুই বোধহয় জানিস না আমার রুমে প্রতিটা কোণায় কোণায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। ইরফানের চোখের দৃষ্টি শান্ত, শীতল কণ্ঠ, অথচ চোয়াল শক্ত। ছেলেটা ভয়াবহ রকমের রেগে আছে কি? মৌসুমী তালুকদার ছেলেকে আলগোছা একবার পর্যবেক্ষণ করে নিল। এরপর অত্যন্ত কোমল গলায় বলল, শান্ত হও ইরফান, ছেড়ে দাও, মেয়েটা ভয় পাচ্ছে তো তোমাকে। তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তুমি জানো এরা তোমার ছেলেকে আজ ফাঁসাতে চাইছিল? গমগমে আওয়াজে ইরফানের বলা শব্দগুলো রুমের প্রতিটি কোণায় কোণায় প্রতিধ্বনি হলো। শুনশান নীরব রুমটাতে আরও একবার লোকের গুঞ্জন ভেসে এলো। অধরা অনুভব করলো তার নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর আড়শ হয়ে আসছে। এ কেমন পাপের মাঝে আটকে গেল অধরা? শেষ সময়ে কিনা নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেল। কি করবে অধরা? চুপ থাকবে? কিন্তু পরে যদি ইরফান ভাই সত্যি সত্যি তার এসব কৃতকর্ম সবাইকে দেখায়, এমনিতেই তো আর ইজ্জতের কিছুই অবশিষ্ট রইল না। এরপরও আরও একবার নিজের ইজ্জত হারাবে সে। এই যে এতগুলো চোখ তার দিকে কেমন কেমন করে তাকিয়ে আছে, অধরার তো এখনই মরে যেতে ইচ্ছে করে। এরপর এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে আদৌ সে বাঁচতে পারবে? না না, অধরা আর সেরকম রিস্ক নিতে রাজি হলো না। মেয়েটা শুকনো ঠোঁট জোড়ায় একবারে জিভ দিয়ে ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে শুধালো, আমি আমি কিছু করিনি ইরফান ভাই, আমাকে দিয়ে করানো হয়েছে। মৌসুমী তালুকদার বিস্মিত কণ্ঠে জানতে চাইল, কে করিয়েছে? অধরা নিজের মায়ের দিকে আঙ্গুল তুলে ইশারা করল, আম্মু, আম্মু করিয়েছে। এরপর কি হয়েছে? কি করিয়েছে তা আর কাউকে বলতে হলো না। শিক্ষিত বিচক্ষণ তালুকদার বাড়ির প্রতিটি সদস্য সে রহস্যটা বুঝে নিয়েছে নিজ নিজ উদ্যোগে। পুরো বসার ঘরটাতে অমনি বিস্ময়ের ভিড় জমল।
কতগুলো চোখের দৃষ্টি আটকে গেল মমতার দিকে। মমতা অবলীলায় মাথা নিচু করে নিল, পা দিয়ে ফ্লোর খামচে ধরল। তবুও মমতার চোখ এড়ালো না বোনের সেই ঘৃণিত দৃষ্টি, মেয়ের চোখে অঝোর পানি। মমতা হঠাৎ অনুভব করলো তার জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে গিলে ফেলেছে। আর মমতা কোনো কুল কিনারা পাচ্ছে না, কেবল ডানা ঝাপটাতে ঝাপটাতে ভেতর থেকে ফালা ফালা করে যাচ্ছে। হঠাৎ রাগে দুঃখে অপমানে তার নিঃশ্বাস আটকে আসছে। মমতা মরে যাচ্ছে। তীব্র যন্ত্রণা তার সারা শরীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিচ্ছে। এ কেমন যন্ত্রণা হচ্ছে ভেতরটাতে। আহ, বাঁচা গেল না আর। আচমকা পিন পতন বসার ঘরটাতে তীব্র এক শব্দ হলো। মমতা গালে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। চোখ তুলে তাকিয়ে বুঝল তার গালখানাতে বড় বোন সজোরে এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। মমতা টু শব্দটিও করতে পারল না। লজ্জায় আরও একবার মাথা নিচু করতে হলো। তার মধ্যে শোনা গেল মৌসুমী তালুকদারের কণ্ঠস্বর। তোর এত অধঃপতন হয়েছে মমতা? সি সি, তোকে বোন ভাবতেও আমার গা গুলিয়ে বমি পাচ্ছে। তোরা এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ির ত্রিসীমানাটাও আজ থেকে তোদের জন্য নিষিদ্ধ। আর কখনো যেন আমার ছেলের আশেপাশেও তোদের ছায়াও না পড়ে। সাবধান মমতা। গো ওয়ে, গো ওয়ে, লিভ লিভ। অপমানে মমতার চোখে জল চলে এলো পাথরি পায়ে। মমতা তালুকদার বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে অধরাও মাথা নিচু করে বেরিয়ে গেল। হঠাৎ তার কানে প্রতিধ্বনি হলো ইরফান তালুকদারের কণ্ঠস্বর। ইরফান তালুকদারকে লোভনীয় কাম দিয়ে কখনো নিজের করে পাওয়া যায় না মেয়ে। ইরফানদের অর্জন করতে হয় নিঃশব্দ আরাধনা আর নির্ভেজাল প্রেম দিয়ে। ইরফানের বলা স্পষ্ট বাক্যগুলো শুনে পাশ থেকে একটি অষ্টাদশী শ্যামমুখ ততক্ষণে বিড়বিড় করে উঠল, দরকার হলে আমি আরও কয়েক যুগ প্রেমের আরাধনা করব। তবুও আপনাকে পাওয়ার লোভ আমি ছাড়ছি না ইরফান ভাই। ইরফান ভাই কি শুনতে পেল? অষ্টাদশী মেয়েটার সেই তীব্র অনুভূতি হয়তো শুনল। সে তীক্ষ্ণ চোখে একবার তাকালো রুমের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্যামলাময়ী মেয়েটার মুখ পানে। আচমকায় তাদের নীরব দৃষ্টি বিনিময় হলো একবার। অমনি শুকনো ঠোঁটে হাসল সিদরা মেয়েটা। এতক্ষণের পুরো সময়টা ধরে তার জানটা গলার কাছটাতে এসে আটকে ছিল। যখন ঘুম ঘুম চোখে সে শুনল ইরফান ভাইয়ের রুম থেকে মেয়ালি এক চিৎকার, অমনি তার ছোট্ট মনটা ভয়ে আড়ষ্ট হলো। সে কি ভয়, অদ্ভুত এক ব্যথা, প্রিয় হারানোর উৎকণ্ঠা, কিশোরী মনে লালন করা সেই গাঢ় অনুভূতি। মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি সব তছনছ হয়ে যাচ্ছিল। সিদরাতুল মুনতাহা শেষ হয়ে যাচ্ছিল। এরপর সব যেতে যেতেও আবার ম্যাজিকের মতো সব কিছু মানুষটা ঠিক করে দিল। ভাবতেই মেয়েটা গাল ভরে হাসলো, বুক ভরে স্বস্তির শ্বাস টানলো। আরও একবার চোরা চোখে ইরফান ভাইকে দেখে নিজের রুমটার দিকে ছুটে গেল। উপস্থিত সবাই এই মাত্র 3 জন মানুষের ছুটে চলার দৃশ্যটা কেবল নীরব দর্শকের মতো দেখল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। বসার ঘরটা নীরব নিঃশব্দ। নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। চোখে বিস্ময়ের ছায়া, মুখে থমকে থাকা অভিব্যক্তি। কারো আঙ্গুল শক্ত হয়ে গিয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সময়টা যেন এই মুহূর্তে থমকে গেছে। শব্দহীন এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা। তারই মাঝে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মৌসুমী তালুকদার। বোনের করা জঘন্য কাজের ভার যে এইবার তার কাঁধে নেমে এসেছে। সবার সামনে লজ্জায় অবনত সে, অথচ বলতে গিয়েও কিছু বলতে পারছে না। মুখের কথা ফুটছে না, শব্দগুলোও আটকে আছে। একবার আলগোছে মায়ের দিকে তাকায় ইরফান। মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেই, যেন মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে। চাপা দীর্ঘ শ্বাস ছেড়ে ধীরে পায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান। ঘর জুড়ে ছড়িয়ে থাকা গুমোট নৈশব্দ বিদীর্ণ করে তার কণ্ঠস্বর। গভীর অথচ ধীর স্বরে সে বলে ওঠে, আমার মায়ের দিকে কেউ আঙ্গুল তুলতে যাবেন না। তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবেন না। সবার জন্য আজকের নাটকের সমাপ্তি এখানেই। গেম ইজ ওভার। এখন যে যার রুমে চলে যান। ঘর জুড়ে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু এবার সেই নীরবতা ভার অন্যরকম। একটি অপ্রতিরোধ ধীরতার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য। কেউ আর কিছু না বলে দাঁড়িয়ে রয়।
ফের ইসাবেলা আবারও একবার সবাইকে যে যার রুমে যাওয়ার কথা বলে, নিজেও চলে যান ওখান থেকে। একে একে সবাই চলে গেল, শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইল ইরফান, আরাফাত আর ইরা। হঠাৎ তিন ভাই বোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নীরবে জড়িয়ে ধরল। আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরে সুরে ডাকল, মা, মা। মা চুপচাপ ওদের দিকে কতক্ষণে তাকিয়ে রইলেন, ক্লান্ত দৃষ্টি, তবুও চোখের কোণে একরাশ মায়া। ছেলে মেয়েদের আদরের স্পর্শ, তাদের নিঃশব্দ সান্ত্বনায় মায়ের মলিন ঠোঁট জোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল। কত অপমান, কষ্ট, দুঃখ সব যেন এক নিমেষেই হালকা হয়ে গেল এই এক টুকরো ভালোবাসায়। মৌসুমি হঠাৎ অনুভব করলো এরা তার এক টুকরো সুখ। তালুকদার বাড়ির গেটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা। তীব্র গা জ্বালা অপমানে মাথাটা তার ভন ভন করে ঘুরছে। এত রাতে কোথায় যাবে সে? গাড়ি নেই, হাতে টাকাও নেই, রাস্তায় মানুষ নেই, কেবল রয়েছে নিঃশব্দ আর ল্যাম্পপোস্টের ফিনফিনে আলো। মমতা কতক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায়। তারই পিছনে রক্তশূন্য ফ্যাকাশে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অধরা। মেয়েটা হঠাৎ অনুভব করলো তার কিছু পাওয়া হলো না, না ইরফান ভাইকে, না নিজের নিজস্ব সত্তাটাকে। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় থেকেছে সে। মা যা বলেছে, যা বুঝিয়েছে সেটাই সে দুই দিকে মাথা নাড়িয়ে মেনে নিয়েছে। আর আজ সে মায়ের কথাতেই সব হারিয়েছে। এত লজ্জা অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছে করছে না, একটুও বাঁচতে ইচ্ছে করছে না। থেকে থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে। অধরা কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে। আচমকা মেয়ের গালে ধারাম করে চড় বসায় মমতা। তার এতক্ষণে সমস্ত রাগ ক্ষোভ উগরে নিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না। তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আসে? গিয়ে চাকরটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো। আমার বোঝা উচিত ছিল। তোরা ফকিন্নির জাত, তোদের পেটে ঘি হজম হবে না। খামাখা আমার রেপুটেশনটা নষ্ট হলো। রাজ্য আর রাজপুত্র দুটোই হাতছাড়া হলো। অধরা গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রয়েছিল কিছুক্ষণ। এরপর তার মনে হলো তার মা একজন সাইকো মহিলা, অথবা মানসিক রোগী, নয়তো টাকা লোভী একজন নোংরা মস্তিষ্কের অদ্ভুত মহিলা, যার কোনো মান সম্মান নেই, বিবেক নেই। ওদের কাছে টাকাটাই সব। অধরা আজ ক্ষণে ক্ষণে বুঝল তার মা নিজ হাতে তার জীবনটাকে নরকে ফেলে দিয়েছে। তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল, তাদের ঘরে শান্তি ছিল, কিন্তু আজ সব শেষ। অধরা চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা। আই হেট ইউ, আই হেট ইউ মা। নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে ছারখার হয়ে গেল মমতা। আচমকা তার দুনিয়াটা থমকে গেল। অদ্ভুত এক যন্ত্রণায় ভেতরটা দগ্ধ হলো। তেজওয়ালি মমতা ফুস করে নিভে গেল। এ কি করলো সে? মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করলো সে। ছি, নিজের প্রতি আজ তার ঘৃণা হচ্ছে। নিজের মুখে থুতু ফেলতে ইচ্ছে করছে। সব হারিয়ে মমতা অনুভব করলো লোভ মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এরপর তার কিছু থাকে না, সে কিছু পায় না। এই যে সেও সব 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 হারালো। সন্তানের চোখে ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কিভাবে কাটাবে, কিভাবে বাঁচবে সে? এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে। কিছুক্ষণ হলো ফজরের আজানের স্নিগ্ধ ধবনী ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। সাদা দপদপে বিছানায় শটান হয়ে শুয়ে আছে এক যুবক। মাত্রই দু চোখ বুজেছে, কিন্তু তার আগেই বিছানার পাশ থেকে বেসুরো শব্দ তুলে বেজে ওঠে ফোনটা। বিরক্তিতে যুবকটির কপালে ভাঁজ পড়ে। এক পাশে কুঁকড়িয়ে গিয়ে হাত বাড়ায় সে। ঘুম আর বাস্তবতার মাঝে সে বিরক্তিকর টানাপোড়েন নিয়ে স্ক্রিনে তাকিয়ে সংক্ষেপে লেখা, লেফটেন্যান্ট কর্নেল শাহিদ ইলিয়াস। নামটাতে নজর পড়তেই তার মস্তিষ্ক পুরোপুরি সচল হলো। এই লোকটা প্রফেশনালের দিক থেকে তার স্যার হয়, আনপ্রফেশনালের দিক থেকে মেজর চাচা। হঠাৎ এই ফজরের দিকে উনি কল করলো কেন? যুবকটি আর কাল বিলম্ব না করে ফোনে রিসিভ করে গম্ভীর কণ্ঠে শুধালো, হ্যালো মেজর আব্বু। ওপাশ থেকে একটি গম্ভীর কণ্ঠে শোনা গেল, দিস ইজ লেফটেন্যান্ট কর্নেল শহীদ ইলিয়াস স্পিকিং। ইরফান ফোঁস করে শ্বাস টানল। এই লোকটা সব সময় তাকে বিভ্রান্ত করতে পছন্দ করে। যখন ইরফান প্রফেশনাল ভাষায় স্যার বলেন, তখন উনি বলেন
আই অ্যাম অ্যাট দিস মোমেন্ট ইয়োর মেজর আব্বু। আর যখন ইরফান কথোপকথনটা একটু বেশি আনুষ্ঠানিক করতে যায় তখনই উনি পুরো উল্টোটা বলেন। মানুষটার সঙ্গে কথা বললে ইরফানের জন্য সব কিছু বিভ্রান্তিকর হয়ে পড়ে। শাহেদ ইলিয়াসুর ঠিক সময় ইরফানের কাছে কৃতজ্ঞতাভাবে বিভ্রান্ত করতে থাকে, বিশেষ করে যখন দাম্ভিক ইরফান তালুকদার গম্ভীর কণ্ঠে সরি স্যার বলে, তখন সেটা সে বেশ উপভোগ করে। ইরফান সব কিছু বুঝলেও প্রফেশনাল দিক থেকে তার তকমা আটকে যায়, আর তাই আজও তাকে বলতে হলো, সরি স্যার, আই অ্যাম লেফটেন্যান্ট ইরফান তালুকদার লিসেনিং। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। ওপাশ থেকে কর্নেল শহীদ ইলিয়াস অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট ইরফান, গেট টু দ্য ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার্স ইমিডিয়েটলি। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। আই অ্যাম অর্ডারিং ইউ, মুভ কুইকলি। ইরফানের আর কিছুতেই থাকা হলো না। দেশের কাজে ডাক পড়ল। সে কোনো প্রকারে দেরি না করে দ্রুত সশ্রদ্ধ কণ্ঠে বলল, রজার দ্যাট স্যার, আই অ্যাম রাইট নাও। সাজ ভোরে পুরো তালুকদার বাড়ি ঘুমন্ত, শুধু জেগেছেন বাড়ির 3 গিন্নি, ইরা আর ইসাবেলা। যৌথ পরিবার হওয়ার সুবাদে ওরা সবাই একসাথেই থাকছেন। ইসাবেলার 3 পুত্র, বড় পুত্র ব্যারিস্টার ইশতিয়াক তালুকদার, মেজ পুত্র লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস, ছোট পুত্র ডক্টর ইয়াসিন ফারুক। এছাড়াও ওনার রয়েছে 3 কন্যা, 3 ছেলে, 3 বধূ আর তাদের ছেলে মেয়ে। বিশাল তালুকদার পরিবার। স্বামী মরার পর ইবালেসাই দক্ষ হাতে পুরো পরিবারের নেতৃত্ব দিয়েছেন। ওনার ছেলে মেয়েরা বড় বড় সাহেব হলেও মায়ের মতামতকে এখনও সম্মানের সঙ্গে প্রাধান্য দেয়। দক্ষ হাতে ক্রান্ত ব্যাকপ্যাক গছগাছ করে নিজের কর্মস্থানে যাওয়ার জন্য রেডি ইরফান। সকালের নাস্তাটা খাওয়ার জন্য অপেক্ষা করল না ছেলেটা। কোনো কথাবার্তা ছাড়াই ফজরের সময়টাতে ছেলেকে বিদায় দিতে মায়ের মনটা বিষিয়ে যাচ্ছে। মা ছলছল চোখে ছেলের কাছে অবুঝ এক আবদার করল, এখনই চলে যাবে বাপ? কোনোভাবে আর 2 দিন থেকে যাওয়া যায় না? মায়ের অবুঝ আবদার শুনে ঠোঁট এলিয়ে অল্প স্বল্প হাসল ইরফান। আলগুছে মাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, নট পসিবল মা, উপর মহল থেকে অর্ডার এসেছে, দিস ইজ অ্যান ইমার্জেন্সি। মা তবুও মানছে না। মায়ের মন তো। সে আবারও বলল, ভীষণ মন খারাপ নিয়ে। তুমি আজই চলে যাচ্ছ ইরফান? আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান আর তুমি থাকবে না? আমার ভীষণ খারাপ লাগছে বাবা। 8টা মাস পর তুমি বাড়িতে এলে, অথচ 2 দিনও আমার কাছে থাকলে না। ইরফান মাকে এবার আলতো জড়িয়ে ধরল। মায়ের ডান হাতে নিজের মুঠোবন্দি করে চুমু খেলো। বুক ফুলিয়ে বলল, তুমি কোনো সাধারণ মা নও মা, তুমি একজন সৈনিকের মা। তাদের এত ইমোশনাল হতে নেই, জানো না? চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।